নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত এই বইয়ের সামারি আমি করছিলাম এবং আজকের চ্যাপ্টার নাম্বার 13 এবং আজকের যে টপিক সেটা হচ্ছে মন্ত্রী পরিষদ বা কাউন্সিল অফ মিনিস্টার। ডাব্লিউবিসিএস পরীক্ষার জন্য যারা প্রিপারেশান নিচ্ছ এবং যারা পলিটি ডিটেলসে বুঝতে চাইছো তাদের জন্য এই ক্লাসগুলো আমি বানাচ্ছি এবং এই বইটা এম লক্ষ্মীকান্ত এর এই ইন্ডিয়ান পলিটি বই মোস্ট ইম্পর্টেন্ট বই ফর এনি এক্সাম। ভারতে তোমরা যে কোনো পরীক্ষা দিতে পারো, এর বাইরে থেকে পরীক্ষায় কোশ্চেন আসে না। তো কনস্টিটিউশনের ব্যাকরণ বই বলা হয় এই বইটাকে, তো সেই বইটাকে আমরা কন্টিনিউ করছি। আজকে মন্ত্রী পরিষদ খুব ছোট চ্যাপ্টার, এটা আলোচনা করব। তোমরা আগের ক্লাসগুলো পেয়ে যাবে এই চ্যানেলের প্লেলিস্টে গেলে মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রথম যে প্লেলিস্টটা দেখতে পাচ্ছ ইন্ডিয়ান পলিটি বাই এম লক্ষ্মীকান্ত, এই প্লেলিস্টের মধ্যে সমস্ত ক্লাস পরপর সাজানো রয়েছে। এর সাথে সাথে আমি আনএকাডেমি প্ল্যাটফর্মে প্লাস ইউটিউবে ফ্রি লাইভ ক্লাস নিচ্ছি। তোমরা এই ক্লাসগুলোতে অবশ্যই অংশগ্রহণ করো। বুধবার থেকে রবিবার সন্ধ্যে 7টা এবং রবিবার রাত্রি 9টা, এই টোটাল টাইম হচ্ছে আনএকাডেমির জন্য। আমি আনএকাডেমিতে লাইভ ক্লাস নিচ্ছি এই সময়টাতে, এবং ইউটিউবে এই টাইমটা একটু চেঞ্জ হবে। ইউটিউবে বৃহস্পতিবার রাত্রি 9টায় এইটা চেঞ্জ হবে। এটা একটু করে নেবে। ইউটিউবে হবে বৃহস্পতিবার রাত্রি 9টায় এবং শনিবার রাত্রি 9টায়। এই দুদিন আমি ইউটিউবে লাইভ ক্লাস নিচ্ছি। তো এই প্রত্যেকটা ক্লাস যেহেতু ফ্রি ক্লাস, তোমরা সবাই অবশ্যই অংশগ্রহণ করো। যারা আনএকাডেমি অ্যাপ কোনোদিন ইউজ করোনি, প্লে স্টোর থেকে আনএকাডেমি অ্যাপ ডাউনলোড করো এবং এই কোডটা তোমাদের চাওয়া হবে ফার্স্ট ক্লাস করার জন্য। এই কোডটা চাওয়া হবে, তোমরা এই কোডটা দিয়ে দেবে সর্বজিৎ 10। তারপর থেকে আর কোনো কোড চাওয়া হবে না। তোমরা ফ্রি ক্লাস প্রত্যেকটাই করতে পারবে এবং আনএকাডেমি প্ল্যাটফর্মে প্রচুর লাইভ ক্লাস হয় ফ্রিতে, তোমরা সেগুলো দেখতে পারবে। আমিও এখানে লাইভ ক্লাস নিচ্ছি এই টাইমে। যারা জানো না তারা অবশ্যই আমাকে ফলো করো। নিচে ডেসক্রিপশানে সমস্ত লিঙ্ক দেওয়া রয়েছে, আমার ক্লাসের লিঙ্ক দেওয়া রয়েছে, আমার প্রোফাইলের লিঙ্ক দেওয়া রয়েছে, তোমরা গিয়ে ফলো করো। তোমরা যদি এই ক্লাসের পিডিএফ পেতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। টেলিগ্রাম চ্যানেলের নাম তোমরা দেখতে পাচ্ছ, দ্য জিকে একাডেমি, এটা টেলিগ্রাম চ্যানেলের নাম। এটারও লিঙ্ক নিচে ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এবং অ্যাবাউট সেকশানে রয়েছে। তোমরা গিয়ে ফলো করে নাও চ্যানেলটাতে, তাহলে ক্লাসের নোটিফিকেশন এবং পিডিএফ পেয়ে যাবে। এছাড়া ফেসবুক, ইনস্টাগ্রাম এবং টেলিগ্রাম গ্রুপ আমার এই চ্যানেলের রয়েছে। তোমরা আমাকে প্রত্যেকটা জায়গাতেই ফলো করতে পারো। ফেসবুকে যদি কেউ থাকো তাহলে ফেসবুকেও ফলো করতে পারো এবং টেলিগ্রাম গ্রুপে গিয়ে তোমরা মেসেজ করতে পারবে। আমরা শুরু করব আজকের টপিক, সেটা হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, বাংলায় যাকে বলা হয় মন্ত্রী পরিষদ। আমরা আগের দিন পড়েছি প্রাইম মিনিস্টার সম্পর্কে। প্রাইম মিনিস্টার সম্পর্কে হয়ে গেছে, প্রেসিডেন্ট সম্পর্কে হয়ে গেছে। প্রেসিডেন্টের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্ট হচ্ছেন হেড অফ দ্য স্টেট, অর্থাৎ তিনি রাষ্ট্রের প্রধান। কিন্তু প্রাইম মিনিস্টার হচ্ছেন রাষ্ট্রের মূল পাওয়ারফুল ব্যক্তি, তার হাতে সব থেকে বেশি পাওয়ার থাকে। কিন্তু প্রাইম মিনিস্টার একা সমস্ত কাজ করতে পারবেন না, তাকে সাহায্য করার জন্য কয়েকজনকে দরকার লাগবে, কয়েকজন ব্যক্তিকে দরকার লাগবে। সেই গ্রুপটাকেই বলা হয় মন্ত্রী পরিষদ। এদেরকে মন্ত্রী, এক একজনকে মন্ত্রী বলা হয়। যেমন যদি আমরা ধরি রেল মন্ত্রী, সড়ক পরিবহন মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, এরা এক একজন মন্ত্রী এবং এদেরকে একত্রিত করলে হয়ে যাবে মন্ত্রী পরিষদ বা ইংরেজিতে কাউন্সিল অফ মিনিস্টার। তাহলে এই কাউন্সিল অফ মিনিস্টারে কারা থাকবে? কয়েকজন ইন্ডিপেন্ডেন্ট মন্ত্রী থাকবেন যাদের হাতে বিভিন্ন বিভাগের দায়িত্ব দেওয়া থাকবে এবং এদের সবার হেড হবেন প্রাইম মিনিস্টার। তো সেটাই এখানে বলা হচ্ছে, দ্য কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার ইজ দ্য রিয়েল এক্সিকিউটিভ অথরিটি। এই কাউন্সিল অফ মিনিস্টার যে দলটা, সেখানে হেড হচ্ছেন পিএম, প্রাইম মিনিস্টার, এবং কিছু কাউন্সিল অফ মিনিস্টার কয়েকজন মন্ত্রী থাকবেন। এরা হচ্ছে রিয়েল এক্সিকিউটিভ অথরিটি, অর্থাৎ ভারতের এক্সিকিউটিভ শাসন কাজ পরিচালনা করে এই গ্রুপটাই। এরাই ঠিক করে কিভাবে ভারতে শাসন করা হবে। রাষ্ট্রপতি শুধুমাত্র নামে মাত্র, তার নামে সমস্ত কাজ করা হয়, কিন্তু অ্যাকচুয়াল কাজ এরা সবাই মিলে করবে। কিন্তু এত গুরুত্বপূর্ণ একটা পদ এবং এত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সম্পর্কে আমাদের সংবিধানে বিশেষ কিছু বলা নেই। মাত্র দুটো আর্টিকেল, আর্টিকেল 74 এবং আর্টিকেল 75, মাত্র দুটো আর্টিকেলে এই সম্পর্কে বলা রয়েছে, কাউন্সিল অফ মিনিস্টার। তার সাথে সাথে প্রাইম মিনিস্টার, প্রধানমন্ত্রী সম্পর্কেও বলা রয়েছে এই দুটো আর্টিকেলে, আর কাউন্সিল অফ মিনিস্টার সম্পর্কে বলা রয়েছে। অ্যাকচুয়ালি প্রধানমন্ত্রী কোনো আলাদা ব্যক্তি নন। আমরা প্রধানমন্ত্রীকে একটা টিমের ক্যাপ্টেন ধরতে পারি।
যে কাউন্সিল অফ মিনিস্টার সেটা একটা টিম, তারা খেলছে, ঠিক আছে, খেলছে মানে কি এখানে শাসন পরিচালনা করছে। তাদের প্রধান হচ্ছেন পিএম, প্রাইম মিনিস্টার, তিনি অ্যাকচুয়ালি ক্যাপ্টেন, অর্থাৎ এই দলেরই একজন, তিনি আলাদা কেউ নয়। তো সেই কারণে 74 এবং 75 নম্বর আর্টিকেলে এদের সম্পর্কে একসাথে বলা রয়েছে। আর্টিকেল 74 কি বলছে? আর্টিকেল 74 ডিলস উইথ দ্য স্ট্যাটাস অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। তাদের পদমর্যাদা, তাদের পদ সম্পর্কে বলা রয়েছে কোথায়? 74 নম্বর আর্টিকেল। এবং 75 নম্বর আর্টিকেল ডিলস উইথ দ্য অ্যাপয়েন্টমেন্ট, টেনিওর, রেসপন্সিবিলিটি, কোয়ালিফিকেশন, ওথ অ্যান্ড স্যালারিজ অ্যান্ড অ্যালাওয়েন্স অফ দ্য মিনিস্টার। এখানে বাকি সমস্ত জিনিস 75 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। এখানে কি বলা রয়েছে? যে এই মন্ত্রী পরিষদকে কিভাবে নিযুক্ত করা যাবে, তাদের অ্যাপয়েন্টমেন্ট, তাদের টেনিওর, তারা কত দিন অবধি মন্ত্রী হিসেবে কাজ করতে পারবেন, বা কিভাবে তাকে রিমুভ করা যেতে পারে, কিভাবে তাকে অ্যাপয়েন্ট করা যেতে পারে। তারপর হচ্ছে রেসপন্সিবিলিটি, এদের রেসপন্সিবিলিটি, এরা কি কাজ করবে সেটা এখানে বলা রয়েছে। কোয়ালিফিকেশন, তাদের যোগ্যতা কি হবে সেটা বলা রয়েছে। ওথ মানে হচ্ছে শপথ, তাদের শপথ কিভাবে পাঠ করানো হবে এটা বলা রয়েছে। স্যালারি, তাদের কত হবে স্যালারি, অ্যালাউন্স মানে হচ্ছে সুবিধা, আর স্যালারি মানে হচ্ছে স্যালারি মানে পারিশ্রমিক, এটা কতটা হবে সেই সমস্ত কিছু 75 নম্বর আর্টিকেলে বলা রয়েছে। তো 74 নম্বর আর্টিকেল থেকে একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার উইথ প্রাইম মিনিস্টার অ্যাট দ্য হেড টু এড অ্যান্ড অ্যাডভাইস দ্য প্রেসিডেন্ট হু উইল ইন এক্সারসাইজ অফ হিজ ফাংশন অ্যাক্ট ইন অ্যাকর্ডেন্স উইথ সাচ অ্যাডভাইস। অর্থাৎ এখানে এই পুরো লাইনের মাধ্যমে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে, আমাদের সংবিধান বলছে একটা গ্রুপ, একটা দল আমরা তৈরি করছি যার নাম হচ্ছে কাউন্সিল অফ মিনিস্টার, এবং এই কাউন্সিল অফ মিনিস্টারের প্রধান হচ্ছে প্রাইম মিনিস্টার। এই জিনিসটা আমরা দেখে এলাম। এই কাউন্সিল অফ মিনিস্টার এবং প্রাইম মিনিস্টার কি করবে? এরা সবাই মিলে প্রেসিডেন্টকে অ্যাডভাইস করবে যে দেশকে কিভাবে চালানো যেতে পারে। এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে বিভিন্নভাবে প্রেসিডেন্টকে এরা অ্যাডভাইস করবে যে এইগুলো করা উচিত, এগুলো করা উচিত নয়। প্রেসিডেন্ট সেই অনুযায়ী দেশকে চালাবেন। অ্যাকচুয়ালি প্রেসিডেন্টের হাতে কি ক্ষমতা রয়েছে? সিম্পলি তার হাতে ক্ষমতা এটাই রয়েছে যে শুধু তার নামে এইগুলো কাজগুলো হবে, দেশে শাসন করা, কোনো নতুন আইন পাস করা, এগুলো সবই প্রেসিডেন্টের নামে হবে। কিন্তু সেইগুলোর পিছনে মেন যারা কারিগর তারা হচ্ছেন কাউন্সিল অফ মিনিস্টার, এবং তাদের যিনি প্রধান প্রাইম মিনিস্টার। এবং সেকেন্ড যে পয়েন্টটা এখানে বলা রয়েছে, দ্য অ্যাডভাইস টেন্ডার্ড বাই মিনিস্টার টু দ্য প্রেসিডেন্ট শ্যাল নট বি ইনকোয়ার্ড ইনটু ইন এনি কোর্ট। অর্থাৎ এরা যে অ্যাডভাইসটা দিচ্ছে, এখান থেকে এরা কি দিচ্ছে? অ্যাডভাইস দিচ্ছে। এই অ্যাডভাইসটা কোনোভাবেই কোনো কোর্টে নিয়ে যাওয়া যাবে না। অর্থাৎ কোনো একজন মন্ত্রী তিনি যদি প্রেসিডেন্টকে যা অ্যাডভাইস দিচ্ছেন সেটাকে আমরা সাধারণ মানুষ বা কেউ কোর্টে মামলা করতে পারে না যে এই মন্ত্রীটা যেটা বলছেন প্রেসিডেন্টকে সেটা ভুল, এটা আমরা মানছি না। এরকমভাবে আমরা কোনোভাবে কোর্টে কেস করতে পারবো না, কেউই এটা করতে পারবে না। সেটা এখানে সেকেন্ড 2 নম্বর এতে বলা রয়েছে, পয়েন্টে বলা রয়েছে। নেক্সট 75 নম্বর আর্টিকেল, আদার প্রভিশন। এখানে অনেক কিছু বলা রয়েছে যে দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এটা আমরা আগে প্রাইম মিনিস্টার চ্যাপ্টারেও পড়ে এসেছি যে প্রাইম মিনিস্টারকে কি হবে? প্রেসিডেন্ট নিযুক্ত করবেন। তার মানে এই নয়, আমরা আগের দিন এটা ডিটেলসে পড়েছি তাই আর আজকে ডিটেলসে বলবো না। তো প্রাইম মিনিস্টারকে নিযুক্ত করবেন প্রেসিডেন্ট, মানে এই নয় যে প্রেসিডেন্ট যাকে খুশি প্রাইম মিনিস্টার বানাতে পারেন, তার জন্য নির্দিষ্ট নিয়ম রয়েছে। তো দ্য প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট। এক কথা এটা বলা যেতে পারে, প্রেসিডেন্ট যতক্ষণ না পর্যন্ত এই প্রাইম মিনিস্টারকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন ততক্ষণ অবধি তিনি প্রাইম মিনিস্টার হচ্ছেন না। কিন্তু প্রাইম মিনিস্টার নিযুক্ত হওয়ার আলাদা পদ্ধতি রয়েছে। তো প্রেসিডেন্টের এখানে সম্পূর্ণ ক্ষমতা নেই। আমরা এটা দেখে এসেছি, যারা আগের ক্লাসটা দেখোনি প্লিজ এগুলো দেখে নেবে, নয়তো একটু প্রবলেম হবে, পরপর দেখলে সুবিধা হবে। তো প্রথমে কি করা হবে? প্রাইম মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অ্যান্ড দ্য আদার মিনিস্টার শ্যাল বি অ্যাপয়েন্টেড বাই দ্য প্রেসিডেন্ট অন দ্য অ্যাডভাইস অফ দ্য প্রাইম মিনিস্টার। অর্থাৎ প্রথমে প্রাইম মিনিস্টারকে নিযুক্ত করা হবে এবং প্রাইম মিনিস্টারের অ্যাডভাইস অনুযায়ী প্রেসিডেন্ট বাকি কাউন্সিল অফ মিনিস্টারদের নিযুক্ত করবেন। অর্থাৎ প্রাইম মিনিস্টার বললেন আমি মিস্টার এক্সকে স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবেই চাই, তো প্রেসিডেন্ট এই মিস্টার এক্সকেই স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে নিযুক্ত করতে বাধ্য, তিনি মিস্টার ওয়াইকে পারবেন না। প্রাইম মিনিস্টার বললেন আমি মিস্টার ওয়াইকে বা মিসেস ওয়াইকে আমি চাই কি, এখন যিনি রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন, ধরা যাক
প্রাইম মিনিস্টার বললেন যে আমি নির্মলা সীতারামনকে অর্থমন্ত্রী হিসেবে চাই, তো প্রেসিডেন্ট বাধ্য নির্মলা সীতারামনকেই অর্থমন্ত্রীর পদে নিযুক্ত করতে। তো এটাই এখানে বলা রয়েছে 75 নম্বর আর্টিকেলে। প্রাইম মিনিস্টার বলে দেবেন যে কাকে এই পদগুলোতে তিনি চান। The total number of ministers, including the Prime Minister in the Council of Ministers, shall not exceed 15% of total strength of Lok Sabha. Most important, এটা মনে রাখবে এই পার্সেন্টেজটা, সেটা হচ্ছে 15%। কিসের জন্য? টোটাল যা স্ট্রেংথ লোকসভার তার 15%-এর বেশি কাউন্সিল অফ মিনিস্টার বা মন্ত্রী পরিষদ হবে না। এর মানে কি? এর মানে হচ্ছে লোকসভায় টোটাল যতজন মেম্বার থাকবেন, অর্থাৎ লোকসভার টোটাল স্ট্রেংথ, হাই স্ট্রেংথ কত? 552 জন। এই 552 জনের ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15% কাউন্সিল অফ মিনিস্টার হতে পারবে। এর একটা সিম্পল উদাহরণ ধরছি, ধরো 500 জন রয়েছেন, 552 একটু এই সংখ্যা হয়ে যাবে বলে 500 ধরছি, ধরলাম 500 জন রয়েছেন লোকসভার সদস্য, তার 15% মানে হচ্ছে 5 দিয়ে কেটে যাচ্ছে, 5 15 75, অর্থাৎ প্রাইম মিনিস্টারকে নিয়ে এই 75 জনের বেশি মন্ত্রী হবেন না। কোনোদিনই এটা করা সম্ভব নয়। এটা 2003-এর 91তম সংবিধান সংশোধনী আইনের মাধ্যমে করা হয়েছে। অর্থাৎ 76 জন মন্ত্রী হতে পারবেন না, 75 জন হবেন বা তার থেকে নিচে হতে পারেন, সেটা 20 জনও হতে পারেন, 25 জনও হতে পারেন, কিন্তু নিচে হতে পারেন। নেক্সট যেটা বলা হয়েছে 75 নম্বর আর্টিকেল, এগুলো প্রত্যেকটাই 75 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে, এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট বিলঙ্গিং টু এনি পলিটিক্যাল পার্টি হু ইজ ডিসকোয়ালিফাইড অন দ্য গ্রাউন্ড অফ ডিফেকশন শ্যাল অলসো বি ডিসকোয়ালিফাইড অন দ্য অ্যাপয়েন্টেড অ্যাজ প্রাইম মিনিস্টার। অর্থাৎ যদি কেউ ডিফেকশন দলত্যাগের কারণে বাতিল হয়ে থাকেন, ডিসকোয়ালিফাইড হয়ে থাকেন, তাহলে তিনি কোনোভাবেই মন্ত্রিত্বের কোনো পদ পাবেন না। 91তম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2003-এর মাধ্যমে এটা অ্যাড করা হয়েছে। 4 নম্বর বলা আছে, দ্য মিনিস্টার শ্যাল হোল্ড অফিস ডিউরিং দ্য প্লেজার অফ দ্য প্রেসিডেন্ট। এটার মানেও সেম, যেটা আমরা আগের দিন আলোচনা করেছি প্রাইম মিনিস্টার সম্পর্কে, যে প্রেসিডেন্টের যতদিন ইচ্ছে ততদিন অবধি প্রাইম মিনিস্টার তার পদে থাকতে পারবে। এখানেও তাই বলা হয়েছে 75 নম্বর আর্টিকেলে, যে এই কাউন্সিল অফ মিনিস্টার যারা মন্ত্রী, তারা কি প্রেসিডেন্টের যতদিন ইচ্ছে ততদিন অবধি তারা থাকতে পারবেন। সেম মিনিং যেটা আমরা আগের দিন আলোচনা করেছি। ওকে, this is important, that council of ministers shall be collectively responsible to Lok Sabha. collectively মানে সমবেতভাবে। টোটাল লোক কতজন? 552 জন। লোকসভাতে টোটাল সদস্য কতজন? 552 জন। তার মধ্যে 552 জনই মন্ত্রী নয়। আমরা যখন নতুন ইলেকশন হয় লোকসভার, তখন আমরা জানতে পারি যে এই মন্ত্রিত্ব পাচ্ছে, এই মন্ত্রিত্ব পাচ্ছে, বাংলা থেকে এতজন মন্ত্রিত্ব পাচ্ছে। তো এই সংখ্যাটার মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষ কি হবেন? মিনিস্টার হবেন বা মন্ত্রী হবেন। সেটা আমরা দেখলাম ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 15% হতে পারে। ধরলাম যে 40 জনকে বানানো হয়েছে মন্ত্রী। এর মধ্যে বিভিন্ন ধরনের মন্ত্রী রয়েছে, তো 40 জনকে বানানো হয়েছে টোটাল মন্ত্রী। এই 40 জন একত্রিতভাবে একটা টিম, ওয়ান টাইপ অফ বলা যেতে পারে একত্রিতভাবে একটা টিম, এবং এরা একত্রিতভাবে এই 552 জনের কাছে দায়ী। ওয়ান টাইপ অফ আমাদের ইন্ডিয়ান টিমের মতো ধরতে পারো, আমাদের ক্রিকেট টিম, একটা টিম, তারা যদি হেরে যায়, তারা আমাদের কাছে বলে যে আমরা খারাপ খেলেছি, মানে মানুষকে বলে যে মানুষকে যে আমরা খারাপ খেলেছি, তাই জন্য আমরা হেরে গেছি, বা জিতলে সেই জয়টা আমাদের সঙ্গে ভাগ করে নেয়। তো সেই রকমই ব্যাপার এখানে, 552 জনের কাছে তারা কালেকটিভলি রেসপন্সিবল, একত্রিতভাবে তারা রেসপন্সিবল। অর্থাৎ এই 552 জনের কাছে তাদেরকে জবাবদিহি করতে হবে তাদের কাজের জন্য, তারা কি কাজ করছে, তারা কি আইন বানাচ্ছে, তারা কিভাবে দেশ শাসন করছে, এই জন্য তাদের জবাবদিহি করতে হবে এই 552 জনকে, লোকসভার যারা মেম্বার তাদের কাছে। তাই জন্য এটা বলা হচ্ছে কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। দ্য প্রেসিডেন্ট শ্যাল অ্যাডমিনিস্ট্রেট দ্য ওথ অফ দ্য অফিস। অর্থাৎ এই যে মন্ত্রী, তাদের যখন তারা ফার্স্ট মন্ত্রিত্বের পদ পায়, ফার্স্ট জেনারেল ইলেকশনের পরে, যেমন 2019-এ হলো, সবসময় আগের লাস্ট যেটা হয়েছে সেটাকে মাথায় রাখবে, মানে নিয়ে আসার চেষ্টা করবে, তাহলে এগুলো বুঝতে সুবিধা হবে। 2019-এর যখন হলো তখন কি হলো, তারপরেই একটা বড় অনুষ্ঠান হলো যেখানে সবাই শপথ বাক্য পাঠ করবে এবং প্রেসিডেন্ট তাদেরকে শপথ বাক্য পাঠ করাবেন। তো সেখান থেকেই আমরা বুঝে যাচ্ছি যে প্রেসিডেন্ট এই শপথ বাক্যটা পাঠ করান ফার্স্ট জেনারেল ইলেকশনের পরে। এ মিনিস্টার হু ইজ নট মেম্বার অফ দ্য পার্লামেন্ট আইদার হাউস ফর দ্য এনি পিরিয়ড অফ 6 consecutive months shall cease to be a minister। অর্থাৎ একজন মিনিস্টার
ধরো কোনো একজন, এই 40 জনের মধ্যে এমন একজন মন্ত্রী হয়েছেন যিনি কোনো ভোটে জয়লাভ করেননি, কোথাও ভোটে জয়লাভ করেননি, তা সত্ত্বেও তাকে মন্ত্রী বানানো হয়েছে। এই অবস্থায় সে 6 মাস অবধি থাকতে পারবে, 6 মাসের পর তার মন্ত্রিত্ব চলে যাবে। তাহলে এই 6 মাসের টাইম কেন দেওয়া হয়েছে? এই 6 মাসের টাইম দেওয়া হয়েছে এই ব্যক্তিকে যে কোনো একটা সিট থেকে জয়লাভ করে আসতে হবে, বা যেভাবে হোক কোনো হাউসের একটা মেম্বার হতে হবে, আইদার হাউসের, সেটা লোকসভা হতে পারে, সেটা রাজ্যসভা হতে পারে। সিম্পল উদাহরণ আমরা বিধানসভার দিয়ে একটা উদাহরণ দিচ্ছি, রিসেন্ট যেহেতু ঘটেছে তাই মাথায় হয়তো আছে। মমতা ব্যানার্জি যিনি হেরে গেছেন, কোনো সিট পাননি, তা সত্ত্বেও তিনি মন্ত্রী হয়েছেন। এটা দেখো অ্যাকচুয়ালি পার্লামেন্টের আমাদের কেন্দ্রীয় সরকারের যে সিস্টেম, রাজ্য সরকারের সিস্টেম একদমই সেম, আমরা সেম সিস্টেমই পড়বো পরে, তাই জন্য এই উদাহরণটা আমি নিচ্ছি, যেহেতু রিসেন্টলি ঘটেছে সেই জন্য সুবিধা হবে মনে করতে। মমতা ব্যানার্জি হেরে গেছেন, মমতা ব্যানার্জি কোনো সিট পাননি, তা সত্ত্বেও তাকে কি বানানো হয়েছে? তাকে সিএম বানানো হয়েছে, চিফ মিনিস্টার বানানো হয়েছে, অর্থাৎ একটা মন্ত্রিত্বের পদ দেওয়া হয়েছে। ওকে, এবার মমতা ব্যানার্জিকে একটা নির্দিষ্ট কোনো সিট থেকে অবশ্যই জয়লাভ করে আসতে হবে উইদিন 6 মান্থ। যদি উইদিন 6 মান্থ তিনি জয়লাভ না করতে পারেন, তাহলে তার চিফ মিনিস্টারের পদ থাকা সত্ত্বেও সেটা চলে যাবে। তো সেই জন্য মমতা ব্যানার্জি এখন কোনো একটা থেকে দাঁড়াচ্ছেন পুনরায় ভোটে। তো এইভাবে এই ব্যাপারটা ঘটে। তো সেম ঘটনা এখানে লোকসভার ক্ষেত্রেও ঘটবে বা পার্লামেন্টের ক্ষেত্রেও ঘটবে। যদি কোনো একজন ব্যক্তি পদ না পান, কোনো সিট না থাকে, তিনি জয়লাভ না করেন, তাহলে তাকে কোনোভাবে একটা সিট পেতে হবে। এবার এই সিট পাওয়াটা কিভাবে হতে পারে? আইদার তাকে লোকসভার ভোটে জিততে হবে, আইদার তাকে রাজ্যসভার ভোটে জিততে হবে, বা সে নমিনেটেডও হতে পারে। যদি তাকে প্রেসিডেন্ট নমিনেটও করে তাহলেও হবে, কিন্তু লোকসভায় একটা সিট তাকে জোগাড় করতেই হবে, তাহলেই তার মন্ত্রিত্ব থাকবে উইদিন 6 মাস, নয়তো তার মন্ত্রিত্ব চলে যাবে। নেক্সট, দ্য স্যালারিজ অ্যান্ড দ্য অ্যালাওয়েন্স অফ মিনিস্টার শ্যাল বি ডিটারমাইন্ড বাই দ্য পার্লামেন্ট। এটা পার্লামেন্ট ঠিক করবে যে তাদের স্যালারি কত হবে, স্যালারি ইনক্রিজ করা হবে নাকি স্যালারি ডিক্রিজ করা হবে, এগুলো সবই পার্লামেন্ট ঠিক করবে। আর্টিকেল 77 আমরা আগেই দেখে এসেছি। এখানে অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, যে এই ব্যক্তিরা যাদের কথা আমরা বললাম কাউন্সিল অফ মিনিস্টার, তারা যে কাজগুলো করবেন সবই প্রেসিডেন্টের নামে করবেন। যদি তারা কোনো আইন পাস করান, তাহলে সেটা করবেন অবশ্যই প্রেসিডেন্টের নামে, সমস্ত কাজই হবে প্রেসিডেন্টের নামে, এটা আমরা আগেই জেনে এসেছি। তো এইগুলো, এটা অতটা ইম্পর্টেন্ট ব্যাপার না। আর্টিকেল 78 থেকে একটা জিনিস জানতে হবে, যেটা হচ্ছে ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার। 78 নম্বর আর্টিকেলে ডিউটিজ অফ প্রাইম মিনিস্টার বলা হয়েছে। এখানে কি বলা হয়েছে? টু কমিউনিকেট টু দ্য প্রেসিডেন্ট অল ডিসিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার। অর্থাৎ কাউন্সিল অফ মিনিস্টার থেকে সবাই গিয়ে প্রেসিডেন্টকে বলতে পারেন না, স্যার আমি এটা করেছি, স্যার এটা আমি করেছি, এরকম নয়। কাউন্সিল অফ মিনিস্টার একটা দল, এদিকে হচ্ছে প্রেসিডেন্ট একজন, এদের মাঝখানে, এটা আমি আগেও বলেছি, প্রাইম মিনিস্টার থাকবেন। প্রাইম মিনিস্টার এদের মাঝে যোগসূত্র হিসেবে কাজ করবেন। কাউন্সিল অফ মিনিস্টার যদি কিছু করে, সেটা প্রাইম মিনিস্টারকে জানাবে, প্রাইম মিনিস্টার সেটা প্রেসিডেন্টকে জানাবে। প্রেসিডেন্ট যদি কোনো নির্দেশ দিতে চায়, তাহলে সেটা প্রাইম মিনিস্টারকে দেবে, প্রাইম মিনিস্টার সেটা কাউন্সিল অফ মিনিস্টারের কাছে ফার্দার ফরওয়ার্ড করবে। এই জিনিসটা বলা হয়েছে 78 নম্বরে ডিউটিজ অফ প্রাইম মিনিস্টারের হেড। আর্টিকেল 88, রাইট টু মিনিস্টার অ্যাজ রেসপেক্ট দ্য হাউস বলতে এখানে লোকসভা এবং রাজ্যসভার কথা বলা হচ্ছে। লোকসভা এবং রাজ্যসভাতে তাদের কি রাইট, অধিকার রয়েছে। এভরি মিনিস্টার শ্যাল হ্যাভ দ্য রাইট টু স্পিক অ্যান্ড টেক পার্ট ইন প্রসিডিংস অফ আইদার হাউস, এনি জয়েন্ট সিটিং অফ দ্য হাউস অ্যান্ড এনি কমিটি টু পার্লামেন্ট অফ হুইচ হি মে বি মেম্বার বাট শ্যাল নট বি এন্টাইটেল টু ভোট। এই জিনিসটা বোঝার জন্য আমাদের একটা জিনিস বুঝতে হবে, ধরো লোকসভা রাজ্যসভা দুটো হাউস, লোকসভার কিছু মেম্বার রয়েছেন, রাজ্যসভার কিছু মেম্বার রয়েছেন। কাউন্সিল অফ মিনিস্টার কারা? কাউন্সিল অফ মিনিস্টার এদের মধ্যে থেকে কিছু সংখ্যক ব্যক্তি, হ্যাঁ রাজ্যসভার যারা মেম্বার তারাও কাউন্সিল অফ মিনিস্টারের মধ্যে থাকতে পারেন, যেটা আমরা একটু পরে আলোচনা করছি। মূলত আমরা দেখি যে লোকসভা ভোটের পরে এই মন্ত্রী পরিষদ তৈরি হয়। তো তার মানে আমাদের একটা জেনারেলের মাথায় এসে যায় যে লোকসভার যারা মেম্বার তারাই, তাদের মধ্যে থেকেই কয়েকজন হয়তো মন্ত্রিত্ব পান, এরকম, এটা ভুল ধারণা। রাজ্যসভার যদি কোনো মেম্বার হন, তাকেও মন্ত্রিত্বের পদ দেওয়া যেতে পারে। ওকে, তো লোকসভা এবং রাজ্যসভার কয়েকজন সদস্য মিলে একটা দল তৈরি করছে, যেটার নাম কাউন্সিল অফ মিনিস্টার। লোকসভার এবং রাজ্যসভার থেকে অনেক ছোট এই সংখ্যাটা, খুব বেশি হলে কতজন হবে? 40 জন, 45 জন, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম, তার বেশি হবে না। এই 40 জন বা 45 জন যারা মন্ত্রী, ওকে,
40 জন বা 45 জন মন্ত্রী, ধরো আমরা সুবিধার জন্য ধরে নিলাম যে লোকসভা থেকেই সবাই হয়েছেন, সুবিধার জন্য 45 জন ব্যক্তি এরা এই লোকসভারই সদস্য। টোটাল লোকসভার 552 জনের মধ্যে 45 জন আলাদা মন্ত্রিত্ব পেয়েছেন। তারা স্বাভাবিকভাবে লোকসভার যে সমস্ত মিটিংগুলো হচ্ছে তাতে অংশগ্রহণ করতে পারবেন, কারণ এমনিতেই তারা লোকসভার মেম্বার। তাদের এই অধিকারটাও রয়েছে যে রাজ্যসভাতে গিয়েও রাজ্যসভার যদি কোনো মিটিং হয় সেখানে তারা পার্টিসিপেট করতে পারবে, যদিও তারা রাজ্যসভার মেম্বার নয় আমাদের উদাহরণ অনুযায়ী। ঠিক আছে, তো রাজ্যসভার যদি কোনো মিটিং হয় তাতেও তারা অংশগ্রহণ করতে পারবে। এবার জানো যে প্রত্যেকটা হাউসেই বিল পাস করা হয়, তার জন্য ভোট নেওয়া হয়। এবার এই 45 জন যে মেম্বার তারা কি ভোট দিতে পারবে? না, ভোট দিতে পারবে না, কারণ তারা এই হাউসের মেম্বারই নয়। ভোট দিতে পারবে না, কিন্তু তারা অংশগ্রহণ করতে পারবে। নেক্সট হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট অফ মিনিস্টার। দ্য প্রাইম মিনিস্টার ইজ অ্যাপয়েন্টেড বাই দ্য, এটা আমরা দেখলাম যে প্রথমে প্রাইম মিনিস্টারকে নিযুক্ত করা হয় এবং প্রাইম মিনিস্টার বলবেন যে কাকে কাকে তিনি অন্যান্য মন্ত্রিত্বের পদে চান। প্রেসিডেন্ট তাদেরকেই শুধু নিযুক্ত করতে পারবেন সেই পদে, অর্থাৎ যে মন্ত্রিত্বের পদগুলো রয়েছে যেখানে এখন যারা এই পার্সনরা রয়েছেন এই পদে তাদেরকে প্রত্যেককেই প্রাইম মিনিস্টার বলেছেন যে এই ব্যক্তিকে আমরা এই পদে চাই, তারপরেই প্রেসিডেন্ট তাদেরকে নিযুক্ত করেছেন। Okay, next, this means that the president can appoint only those person as minister who is recommended by the prime minister. তো প্রেসিডেন্ট একমাত্র সেই সমস্ত ব্যক্তিদেরকেই নিযুক্ত করতে পারবে যাদেরকে প্রাইম মিনিস্টার রেকমেন্ড করবে সেই পদের জন্য। যেটা একটু আগে বলছিলাম যে লোকসভার মেম্বাররা শুধু নয়, রাজ্যসভার মেম্বাররাও মন্ত্রী হতে পারেন। আমাদের যেটা মনে হয় যে লোকসভার মেম্বাররাই শুধু মন্ত্রিত্ব পান লোকসভা ভোটের পর, যেহেতু আমরা দেখি যে এই মন্ত্রিত্ব পেয়েছেন, ইনি এই মন্ত্রিত্ব পেয়েছেন, এই লিস্টটা পাই আমরা, কিন্তু অ্যাকচুয়ালি লোকসভা নয়, রাজ্যসভার মেম্বারদেরকেও মন্ত্রিত্বের পদ দেওয়া যেতে পারে। তো তাহলে এখানে এটা ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, একটু মনে রাখবে। এ পার্সন হু ইজ নট এ মেম্বার অফ আইদার হাউস অফ পার্লামেন্ট ক্যান অনলি বি অ্যাপয়েন্টেড অ্যাজ মিনিস্টার বাট উইদিন 6 মান্থ। এটা আমরা দেখলাম যে যদি কোনো একজন ব্যক্তিকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয় যিনি এই দুটো হাউসেরই সদস্য নন, তাহলেও তাকে মন্ত্রী হিসেবে নিযুক্ত করা যাবে, কিন্তু তাকে 6 মাসের মধ্যে তাকে একটা পদ জোগাড় করতে হবে, নয় লোকসভাতে একটা সিট জোগাড় করতে হবে, নয় রাজ্যসভাতে একটা সিট জোগাড় করতে হবে। এবার এই সিটটা কিভাবে জোগাড় করবে সেটা তার ব্যাপার, ইলেকশনের মাধ্যমে করবে নাকি সে নমিনেটেড হবে সেটা পরের ব্যাপার, সেটা যেভাবে খুশি হতে পারে, কিন্তু তাকে একটা সিট জোগাড় করতেই হবে। এটাও আমরা একটু আগে আলোচনা করলাম যে এইখানে যে এই ব্যক্তিটা যে ভোট দিতে পারবে না। এখানে ধরো আমাদের উদাহরণে যেটা ছিল যে লোকসভার মেম্বার 45 জন, এই 45 জন লোকসভারই মেম্বার, তারা লোকসভাতে তো ভোট দিতে অবশ্যই পারবে কারণ লোকসভার তারা সদস্য, কিন্তু রাজ্যসভাতে তারা ভোট দিতে পারবে না কারণ তারা রাজ্যসভার সদস্য নয়। আবার ধরো আরেকটা উদাহরণ নিই, লোকসভা রাজ্যসভা। লোকসভা থেকে ধরো 30 জন মন্ত্রী হয়েছেন, মন্ত্রীর কথা বলছি, মিনিস্টার, ওকে, আর রাজ্যসভা থেকে 10 জন মন্ত্রী হয়েছে, ওকে। তো 30 জন আর 10 জন টোটাল 40 জন আমাদের দেশে এখন ধরো মন্ত্রী রয়েছেন ফর এক্সাম্পল। এবার কোথাও ভোট হচ্ছে, লোকসভার ভোটে এই 10 জন অংশগ্রহণ করতে পারবেন না, কিন্তু ধরো লোকসভাতে একটা বিল পাস হচ্ছে, এটা এই চিহ্নটা মানে হচ্ছে বিল। এই 10 জন চাইলেই বিল পাসের যে সভাটা হচ্ছে তাতে অংশগ্রহণ করতে পারবেন, কিন্তু ভোট দিতে পারবেন না। এই 30 জন দিতে পারবেন কারণ 30 জন লোকসভারই সদস্য। এগেন আমরা যদি ধরে নিই যে লোকসভা রাজ্যসভা, লোকসভা থেকে 30 জন মন্ত্রী হয়েছেন, 10 জন হচ্ছে রাজ্যসভা থেকে, এরা মিনিস্টার মন্ত্রী পরিষদের মধ্যে রয়েছেন। ধরো রাজ্যসভাতে কোনো বিল পাস হচ্ছে, সেই বিল পাসের অনুষ্ঠানে 30 জন লোকসভার সদস্য এখানে থাকতেই পারেন, কারণ যেহেতু তারা মন্ত্রী তাদের একটু আলাদা ক্ষমতা রয়েছে, তাই জন্য তারা এখানে থাকতে পারছেন। বাকি যারা মেম্বার 552 জনের তারা কিন্তু এখানে থাকতে পারবেন না, রাজ্যসভায় গিয়ে বসতে পারবেন না। এই শুধুমাত্র 30 জন পারবেন এখানে গিয়ে বসতে, কারণ তারা এখানে মন্ত্রী। তো এখানে বসলেন, গিয়ে অংশগ্রহণ করলেন, কি কি কাজ হচ্ছে দেখলেন, বিতর্কে অংশগ্রহণ করলেন, সব করলেন, কিন্তু যখন ভোটের ব্যাপার আসবে তখন ভোট দিতে পারবেন না, কারণ এরা লোকসভার মেম্বার, রাজ্যসভার মেম্বার নন। এটাই এখানে বলা রয়েছে, আমি সহজ করে বোঝালাম। স্যালারি হচ্ছে
স্যালারি, ওথ স্যালারি অফ দ্য মিনিস্টার, ওথ প্রেসিডেন্ট নেন। এটা সিম্পল একটা লাইনে একটাই জিনিস মনে রাখতে হবে যে প্রেসিডেন্ট, এবং আমরা এটা প্রতি 5 বছর অন্তর দেখি, প্রেসিডেন্ট শপথ বাক্য পাঠ করাচ্ছেন, সেটা প্রাইম মিনিস্টার হোক বা কাউন্সিল অফ মিনিস্টারে বাকি যারা রয়েছে সবাইকেই শপথ বাক্য তিনি পাঠ করান। আর স্যালারি আমরা দেখলাম যে পার্লামেন্ট ঠিক করবে যে এরা কত স্যালারি পাবে, স্যালারি বাড়বে নাকি স্যালারি কমবে। রেসপন্সিবিলিটি, এটা আমরা দেখে এসেছি যে আর্টিকেল 75 অনুযায়ী যে কাউন্সিল অফ মিনিস্টার ইজ কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা, এগুলো আগেই দেখা হয়ে গেছে, পয়েন্ট করে বলা ছিল, এখানে ডিটেলসে জাস্ট বলা হয়েছে। তো সবাই কালেকটিভলি মানে কি একত্রিতভাবে, এই যে কাউন্সিল অফ মিনিস্টার যদি 50 জন মেম্বার হন তারা কালেকটিভলি রেসপন্সিবল টু লোকসভা। ইভেন যদি ধরো কাউন্সিল অফ মিনিস্টারের এই 50 জনের মধ্যে 30 জন এসছেন লোকসভা থেকে, 20 জন হয়েছেন রাজ্যসভা থেকে, তা সত্ত্বেও এই 50 জন লোকসভার কাছেই রেসপন্সিবল। এই 20 জন যে রাজ্যসভার থেকে মন্ত্রী হয়েছেন মানে এই নয় যে তারা রাজ্যসভার কাছে রেসপন্সিবল, না, কাউন্সিল অফ মিনিস্টার সব সময় লোকসভার কাছে রেসপন্সিবল। সেটা লোকসভার মেম্বাররা থাকুক বা রাজ্যসভার মেম্বাররা থাকুক, সেটা কোনো ব্যাপার নয়। নেক্সট হচ্ছে ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এটা তো গেল আমরা দেখলাম কালেকটিভলি, অর্থাৎ একসাথে 50 জন একসাথে লোকসভার কাছে রেসপন্সিবল, কিন্তু একজন মন্ত্রী কার কাছে, সিম্পল একটা উদাহরণ, একটা শব্দ মনে রাখো, প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। কারণ প্রেসিডেন্ট চাইলে কোনো একজন মন্ত্রীকে সরিয়ে দিতে পারেন। ধরো যে এখন রয়েছেন হচ্ছে এডুকেশন মিনিস্টার, প্রেসিডেন্ট দেখলেন যে তার কাজ ভালো হচ্ছে না, তিনি তাকে সরিয়ে দিতে পারেন। আবার তিনি নিযুক্তও করছেন, এই এডুকেশন মিনিস্টারকে যখন নিযুক্ত করা হয়েছে তখন প্রেসিডেন্টই নিযুক্ত করেছেন। তো সেই কারণে প্রেসিডেন্ট হচ্ছেন এদের প্রত্যেকের ইন্ডিভিজুয়ালি রেসপন্সিবল, অর্থাৎ একজন ব্যক্তি, তারা প্রত্যেকের কার কাছে রেসপন্সিবল, প্রেসিডেন্টের কাছে। সেটা স্বরাষ্ট্রমন্ত্রী হোক, সেটা শিক্ষামন্ত্রী হোক, স্বাস্থ্যমন্ত্রী হোক, সড়ক পরিবহন মন্ত্রী হোক, যে কোনো মন্ত্রী, প্রত্যেকে আলাদা আলাদা করে প্রেসিডেন্টের কাছে রেসপন্সিবল। আর একটা জিনিস যেটা বললাম একটু আগে, যে এই মন্ত্রীকে যদি ধরো কোনো একজন মন্ত্রী, তিনি হচ্ছে সড়ক পরিবহন মন্ত্রী মিস্টার এক্স, তাকে তার কাজে যদি খুশি না হন প্রেসিডেন্ট সরিয়ে দিতে পারবে, এটা আমি একটু আগে বললাম। কিন্তু তোমরা আগের চ্যাপ্টার নিশ্চয়ই পড়ে এসছো, সেখানে আমরা দেখে এসেছি যে প্রাইম মিনিস্টার প্রথমে প্রেসিডেন্টকে বলবেন যে এই ব্যক্তিকে আমার পছন্দ হচ্ছে না, একে সরিয়ে দিন, মিস্টার এক্সকে সরিয়ে দিন, তখনই প্রেসিডেন্ট একে সরাতে পারবেন। এই জিনিসটা মাথায় রাখবে, কখনোই প্রেসিডেন্ট যখন চাইলেন যাকে খুশি সরিয়ে দিতে পারেন না, তাকে তার আগে প্রাইম মিনিস্টার যদি বলে যে মিস্টার এক্সকে আমার পছন্দ হচ্ছে না, তাকে সরিয়ে দিন, তারপরেই তিনি সরাতে পারবেন। ওকে, কম্পোজিশন অফ দ্য কাউন্সিল অফ মিনিস্টার, 3 ধরনের ক্যাটাগরি হয়, 3 ধরনের মন্ত্রী হন। তারা কারা কারা? প্রথম হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, সেকেন্ড হচ্ছে মিনিস্টার অফ স্টেট, এবং থার্ড হচ্ছে ডেপুটি মিনিস্টার। 3 ধরনের মন্ত্রিত্বের পদ হয়। একটা ফার্স্ট হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, সেকেন্ড হচ্ছে মিনিস্টার অফ স্টেট এবং ডেপুটি মিনিস্টার। এইগুলো কি? সব থেকে উপরের যে পদগুলো সেগুলো হচ্ছে, আচ্ছা, ফার্স্ট হচ্ছে প্রাইম মিনিস্টার। প্রাইম মিনিস্টারও এদের মধ্যেই একজন, তিনি ক্যাপ্টেন, তিনি প্রধান, তাহলে তিনি সবার উপরে। তারপরে আসছে কারা? তারপরে আসছে ক্যাবিনেট মিনিস্টার, অর্থাৎ মন্ত্রী পরিষদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার। ফার্স্ট প্রাইম মিনিস্টার, সেকেন্ড হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার্স। এরা কারা? সব থেকে ইম্পর্টেন্ট যে পদগুলো যারা বসে রয়েছেন সেইগুলো, যেমন উদাহরণস্বরূপ সেন্ট্রাল গভর্নমেন্টের হোম মিনিস্ট্রি, খুব ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব, হোম মিনিস্ট্রি, ডিফেন্স মিনিস্ট্রি ইম্পর্টেন্ট পদ, ফিনান্স মিনিস্ট্রি, এক্সটার্নাল অ্যাফেয়ার্স, এগুলো খুব ইম্পর্টেন্ট পদ। এরকম আরও কয়েকটা পদ রয়েছে। এদের এই সমস্ত মন্ত্রীদেরকে একত্রিতভাবে ক্যাবিনেট মিনিস্টার বলা হয়। ওকে, ক্যাবিনেট মিনিস্টার, হয়তো টার্মটা তোমরা শুনেছো, ক্যাবিনেট মিনিস্টার। তো ক্যাবিনেট মিনিস্টার হচ্ছে তারাই যারা সব থেকে ইম্পর্টেন্ট পদগুলোকে সামলায়। নেক্সট হচ্ছে মিনিস্টার অফ স্টেট, 3rd নম্বর পজিশনে আমাদের এই লিস্টে 3rd নম্বর পজিশনে আসবে, কারণ প্রথম প্রাইম মিনিস্টার, সেকেন্ড হচ্ছে ক্যাবিনেট মিনিস্টার, থার্ড হচ্ছে মিনিস্টার অফ স্টেট। মিনিস্টার অফ স্টেটদের বিভিন্ন কাজ থাকে, যেমন তাদেরকে হয় ক্যান আইদার বি গিভেন ইন্ডিপেন্ডেন্ট চার্জ অফ মিনিস্টার অর ডিপার্টমেন্ট অর ক্যান বি অ্যাটাচ টু ক্যাবিনেট মিনিস্টার। এদেরকে
আলাদা আলাদা ছোট ছোট পদও দেওয়া যায়। মূলত যে ছোট ছোট যে বা একটু কম গুরুত্বপূর্ণ যে পদগুলো যে সমস্ত মন্ত্রীরা চালান সেইগুলো অ্যাকচুয়ালি মিনিস্টার অফ স্টেটের মধ্যে পড়ে। আর সব থেকে নিচের পদ হচ্ছে ডেপুটি মিনিস্টার। ডেপুটি মিনিস্টারদের কোনো ইন্ডিপেন্ডেন্ট পদ বা ইন্ডিপেন্ডেন্ট চার্জ দেওয়া হয় না, এদেরকে এই উপরের মন্ত্রীদের সঙ্গে যুক্ত করা হয়, অর্থাৎ যাদেরকে আমরা ক্যাবিনেট মিনিস্ট্রি দেখলাম তাদের সঙ্গে সঙ্গে এদেরকে যুক্ত করা হয় ডেপুটি মিনিস্টারকে। যেমন যদি ডিফেন্স মিনিস্টার হন, ডিফেন্স মিনিস্টারের একজন ডেপুটি মিনিস্টার থাকবেনই তাকে সাহায্য করার জন্য। তো এইরকম ভাবে যাদেরকে নিযুক্ত করা হয় তাদেরকে ডেপুটি মিনিস্টার বলা হয়। নেক্সট হচ্ছে কিচেন ক্যাবিনেট। কিচেন ক্যাবিনেট কাকে বলা হয়? একটু আগে আমরা যে টার্মটা পড়ে এলাম যে ক্যাবিনেট মিনিস্টার, ঠিক আছে, ক্যাবিনেট মিনিস্টার এরা সব থেকে ইম্পর্টেন্ট পদগুলো সামলান। অতএব গভর্নমেন্টের যে ডিসিশন নেওয়া সেটা ক্যাবিনেট মিনিস্টাররাই নেন। এই মিনিস্টাররাই ঠিক করেন যে দেশ কিভাবে চলবে, কোনো দেশের সঙ্গে আমরা কিভাবে কিরকম ব্যবহার করব, বা আমাদের ইন্টারনাল পলিসি কেমন হবে, এক্সটার্নাল পলিসি কেমন হবে, সেটাকে কারা ঠিক করে? ক্যাবিনেট মিনিস্টার ঠিক করে। ক্যাবিনেট মিনিস্টারদের থেকেও আরো একটা ছোট গ্রুপ থাকে যেটাকে বলা হয় কিচেন ক্যাবিনেট। এই কিচেন ক্যাবিনেটের মধ্যে কে থাকতে পারে? খুব বেশি হলে 3 থেকে 4 জন ব্যক্তিরা থাকবে। অবশ্যই প্রাইম মিনিস্টার তো থাকবেই, প্রাইম মিনিস্টার প্লাস তার সঙ্গে 3 থেকে 4 জন ব্যক্তিরা থাকবে। ক্যাবিনেট মিনিস্টারে হয়তো দেখলাম আমরা টোটাল 10 থেকে 12টা খুব ইম্পর্টেন্ট মন্ত্রিত্ব রয়েছে, কিন্তু তার থেকেও ছোট গ্রুপ প্রাইম মিনিস্টার প্লাস 3 থেকে 4 জন মিনিস্টারকে নিয়ে এই কিচেন ক্যাবিনেট হতে পারে। ইভেন কিচেন ক্যাবিনেট এরকমও হতে পারে কোনো মন্ত্রীরা থাকলেন না, প্রাইম মিনিস্টার কি করলেন, নিজে থাকলেন, প্লাস তার স্ত্রীকে রাখলেন, ওয়াইফকে রাখলেন, তার একজন ফ্রেন্ডকে রাখলেন, তার একজন অ্যাডভাইজারকে রাখলেন। এরকম ভাবে একটা তৈরি করতে পারেন। এরকম কোনো ব্যাপার নয় যে কিচেন ক্যাবিনেট মানেই তার মধ্যে মিনিস্টাররা থাকবেন, এরকম নয়। প্রাইম মিনিস্টার সব থেকে বেশি যাদেরকে ট্রাস্ট করবেন, যাদেরকে ভরসা করেন তাদেরকে রাখবেন। সেটা হতে পারে তার কলিগ যারা, তার সঙ্গে যারা কাজ করছে মন্ত্রী, তাদেরকেও রাখতে পারেন, বা হতে পারে তার নিজের ওয়াইফ, নিজের একজন বন্ধু, এরকমও রাখতে পারেন। তো ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম 3 থেকে 4 জন এখানে থাকে, এবং এইটা হচ্ছে হাইয়েস্ট পাওয়ার মেকিং বডি। অর্থাৎ দেশ কিভাবে চলবে বা দেশের কি হবে সেইটা অ্যাকচুয়ালি এই গ্রুপটা থেকে আসে, কিচেন ক্যাবিনেট থেকে আসে। কিচেন ক্যাবিনেট থেকে সেটা কোথায় যায়? ক্যাবিনেট মিনিস্টারদের কাছে যায়। ক্যাবিনেট মিনিস্টাররা আবার সেখানে কিছু অ্যাড করে বা লেস করে, ফাইনালি সেটা ডিসিশন হিসেবে যায়। তো প্রথমে সব থেকে ইম্পর্টেন্ট গ্রুপ হচ্ছে কিচেন ক্যাবিনেট। ওকে, তো কিচেন ক্যাবিনেট প্রত্যেকটা প্রাইম মিনিস্টার, যারাই প্রাইম মিনিস্টার আছেন তাদের কাছে তারাই এরকম কিচেন ক্যাবিনেট তৈরি করেছে। ইন্দিরা গান্ধীর সময় সেটা সব থেকে শক্তিশালী ছিল কিচেন ক্যাবিনেট। সেই সময় কিচেন ক্যাবিনেট যা মনে করতো সেইটাই ডিসিশন নিত। এখন ওইভাবে হয় না। এখন কি হয়, কিচেন ক্যাবিনেট একটা ডিসিশন নেয়। হ্যাঁ, কেন এরকম কিচেন ক্যাবিনেট তৈরি করা হয়? তার কারণ ক্যাবিনেট মিনিস্টারের মধ্যেও 12 থেকে 14 জন থাকে, তাদের সবাইকে মিলে যদি ডিসিশন নিতে হয় সেটা একটা কেওস তৈরি হতে পারে। তো সেই ডিসিশনটা ফার্স্টেই কিচেন ক্যাবিনেট থেকে আসে, সেইটা তারপরে এখানে যায়, তারপরে এটা ডিসিশনটাকে আরো শক্তপোক্ত করা হয়। এই কারণে কিচেন ক্যাবিনেট একটা ইম্পর্টেন্ট জিনিস, এবং প্রত্যেক প্রাইম মিনিস্টারের থাকেন। ইভেন কি হবে, এখন প্রাইম মিনিস্টার নিজের কয়েকজন কলিগকে, যেমন ধরো এখন আছেন কে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তার সঙ্গে তিনি রাখতে পারেন অমিত শাহকে, তার খুব ফেভারিট অমিত শাহ, ঠিক আছে, এরকম কয়েকজনকে তিনি রেখেছেন তার কিচেন ক্যাবিনেটের মধ্যে। এরা বসে ডিসিশন নেয়, তারপরে আসল কাজগুলো হয়। ওকে, এই হচ্ছে আজকের টপিক। এর সাথে সাথে বলে দিই, আনএকাডেমি তোমাদের জন্য নিয়ে এসছে দুটি ফ্রি মক টেস্ট, একটা নয় দুটো ফ্রি মক টেস্ট। একটা মক টেস্ট কাল অর্থাৎ 25শে জুন বিকেল 4টে হবে। এই মক টেস্টটা ম্যাথ এবং রিজনিং কোশ্চেন এখানে থাকবে, এবং এটা WBCS মেন্স পরীক্ষার জন্য নেওয়া হচ্ছে। ফুল মক টেস্ট ফ্রিতে আনএকাডেমি প্ল্যাটফর্মে টপ এডুকেটারদের দ্বারা তৈরি করা কোশ্চেন, বহুদিনের যাদের এক্সপিরিয়েন্স রয়েছে। তো এর থেকে তোমরা সুবিধা কী পাবে, এটা হচ্ছে কীরকমভাবে কোশ্চেনটা হবে সেরকম বলা রয়েছে, কতক্ষণ টাইম, কত কোশ্চেন থাকবে। এর সুবিধা তোমরা যেটা পাবে, যারা তোমরা WBCS এর প্রিপারেশন নিচ্ছ তাদের কাছে এইরকম টেস্ট দেওয়া সুবর্ণ সুযোগ,
ঠিক আছে, তোমাদেরকে আমি এই সুযোগটার কথা বলছি, তোমরা সবাই যতজন এই ভিডিও দেখছো সবাই অবশ্যই অংশগ্রহণ করো। ফ্রি মক টেস্ট, ফ্রিতে যেখানে যেখানে মক টেস্ট পাবে সমস্ত কিছুতে অংশগ্রহণ করো, আর তোমাদেরই ভালো হবে। সেখানে কম পাও নাম্বার বা বেশি পাও নাম্বার, কিন্তু ভালো হবে তোমাদের, এইটুকু বলতে পারছি। নেক্সট মক টেস্ট 2021-এর প্রিলিমসের জন্য 27 তারিখে 11:30টার সময় মক টেস্ট হচ্ছে। এটাও ফ্রি মক টেস্ট, এখানেও তোমরা অংশগ্রহণ করো এবং এতে তোমরা স্কলারশিপের সুযোগ রয়েছে, প্রাইজ জিততে পারো। সেটা বড় কথা নয়, প্রাইজ যেত কি যেত না, কিন্তু মক টেস্টগুলোতে অংশগ্রহণ করো। নিচে ডেসক্রিপশনে প্রত্যেকটা লিঙ্ক দেওয়া রয়েছে, লিঙ্কে ক্লিক করে এনরোল করে নাও। আনএকাডেমি এর সাথে সাথে তোমাদের জন্য নিয়ে এসছে কিছু অফার। তোমরা যারা প্লাস সাবস্ক্রিপশন নিতে চাইছো, মনে করছো যে এখন তোমরা প্লাস সাবস্ক্রিপশন নেবে, তোমাদের কাছে এখন সুবর্ণ সুযোগ, কারণ 24 মাসের সঙ্গে অর্থাৎ 2 বছরের কোর্সের সঙ্গে 3 মাস ফ্রি দেওয়া হচ্ছে এবং 12 মাসের কোর্স কিনলে 2 মাস ফ্রি দেওয়া হচ্ছে। তোমরা এই সমস্ত ব্যাচগুলোতে অংশগ্রহণ করবে আনএকাডেমিতে। প্লাস সাবস্ক্রিপশন নিলে তোমরা এই ব্যাচ অনুযায়ী পড়তে পারবে তোমাদের ফেভারিট এডুকেটরদের কাছ থেকে। তো এই ব্যাচগুলোতে অংশগ্রহণ করতে পারবে। ব্যাচগুলো তোমরা দেখতে পাচ্ছ, স্টার্ট হচ্ছে অগ্রদূত ব্যাচ, লক্ষ্যভেদ ব্যাচ। এই ব্যাচগুলোতে তোমরা অংশগ্রহণ করতে পারবে বা অন্যান্য যে কোনো ব্যাচে তোমরা অংশগ্রহণ করতে পারবে যেটা তোমাদের পছন্দ হবে। ওকে, এটা হচ্ছে প্রাইস, টোটাল প্রাইস তোমরা দেখতে পাচ্ছ। 12 মাসের জন্য এই প্রাইসটা পে করতে হবে বা 24 মাসের জন্য এই প্রাইসটা পে করতে হবে। তার সাথে সাথে ইএমআই অপশন রয়েছে তোমাদের সুবিধার জন্য। এই প্রাইসটাও পে করে দেবে না, তোমাদের 10% ডিসকাউন্ট পাওয়ার ব্যবস্থা রয়েছে। 10% ডিসকাউন্ট পাবে আমার কোড যদি ইউজ করো। আমার কোড হচ্ছে সর্বজিৎ10। ওকে, সর্বজিৎ10 কোড ইউজ করলে তোমরা এই 10% ডিসকাউন্ট পেয়ে যাবে যে কোনো কোর্সের উপরে। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমরা অবশ্যই কালকের এবং পরশুদিন আনএকাডেমিতে যে পরীক্ষাগুলো আছে সেগুলোতে অংশগ্রহণ করো। আর তোমরা যদি এই চ্যানেলে নতুন হও, সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকনটা টিপে দাও। আর যদি ক্লাসটা ভালো লাগে, লাইক, কমেন্ট এবং শেয়ার করো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।